আমরা শিফট করেছি ডেবরা নতুন সুপার স্পেশালিটি হসপিটালে। দুপুর বেলায় ভালো করে গল্পটা শুনবেন, আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে মেলাতে পারবেন ঘটনাগুলো। সত্যি ঘটনা, সবাই নিজেদের সঙ্গে একটু রিলেট করুন। দুপুর 11টার সময় একজন বছর 35-এর ভদ্র মহিলা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে এলেন। কি সমস্যা? গতকাল রাত থেকে বমি হচ্ছে স্যার, ডিউটিতে রয়েছি আমি, গতকাল রাত থেকে বমি হচ্ছে। সঙ্গে প্রায় 5-6 জন ভদ্রলোক এসছেন। 2018 সালের 1 জুলাই দুপুর 11টা থেকে 12টা। ভদ্রমহিলার কিন্তু আর কোনো কমপ্লেন নেই, শুধু বমি হচ্ছে। পেশেন্টকে গ্রামীণ চিকিৎসক দেখেছেন। প্রথমে তিনি বলেছেন বোধহয় গ্যাস হয়েছে, গ্যাসের জন্য একটা ওমেপ্রাজল দেওয়া হয়েছে, কমেনি। এরপর প্যান্ডি দেওয়া হয়েছে, কমেনি। ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটা প্যান ইঞ্জেকশন, কমেনি। অন্ডানসেট্রন একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কমেনি। স্যালাইন ঝুলিয়ে দেওয়া হয়েছে, কমেনি। এই করতে করতে রাত থেকে সকাল গড়িয়ে গেছে। যখন সকাল হয়ে গেছে তখন আরেকজন কোয়াক ডাক্তারবাবু এসছেন। তিনি এসে বলছেন মনে হয় গ্যাসটা মাথায় জমে গেছে, অতএব একে সিটি স্ক্যান করতে হবে। ভদ্রমহিলাকে নিয়ে ওই কোয়াক ডাক্তারবাবু ডেবরা স্ক্যান সেন্টারে এসছেন সিটি স্ক্যান করতে। করতে এসে কোনো এক দুর্বুদ্ধিওয়ালা লোক তাদেরকে যুক্তি দিয়েছে, চল আজকে ডেবরা হাসপাতালে তো একজন ডাক্তারবাবু আছেন, আমরা ওখানে নিয়ে যাই। বাকিরা সবাই বলেছেন দেখ কি জন্য হাসপাতাল নিয়ে যাবি, হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এইখানে সিটি স্ক্যানটা করি, সিটি স্ক্যানটা করে দেখি যে গ্যাসটা মাথায় জমে আছে নাকি। যারা চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন গ্যাস কখনো মাথায় উঠতে পারে না। এক। দ্বিতীয় কথা, এই গ্যাসের খোঁজ সিটি স্ক্যান দিয়ে ধরা পড়ে না। কিন্তু কেউ কোনো কথা শোনেনি। ওই যে দুর্বুদ্ধিওয়ালা লোক যে বলেছিল ডেবরা হাসপাতালে একটু নিয়ে চল, তিনি রণে ভঙ্গ দিয়ে ওদের সবার মধ্যে হারিয়ে গিয়ে সিটি স্ক্যানটি করেছেন। সিটি স্ক্যান করার পরে, সিটি স্ক্যানে যথেষ্ট খরচ হয়, সিটি স্ক্যান করেছেন, সিটি স্ক্যান করার পরেও কোনোভাবেই কিছু ধরা পড়েনি। তখন ওই দুর্বুদ্ধিওয়ালা লোকটি আবার বলেছে চল এবার অন্তত ডেবরা হাসপাতালে নিয়ে যাই, করে অবশেষে ডেবরা হাসপাতালে নিয়ে এসছে। আমার কাছে যখন এসছেন তখন ভদ্রমহিলার 3টে সিমটমস আছে। কি কি? 3টে সিমটমস, ভালো করে মাথায় রাখুন, 3টে সিমটমস। একটা হচ্ছে ভদ্রমহিলাকে যখন জিজ্ঞেস করলাম তোমার নাম কি, ভদ্রমহিলা আমাকে এইভাবে অ্যান্সার দিলেন, আমার নাম ফুলমণি হেমব্রম, অর্থাৎ নাকি গলায় বলছেন কথাটা, তখন নাকি সুরে বলছেন, ফুলমণি হেমব্রম। প্রথম সিমটম কি? নাকি গলায় কথা বলছেন। এক। দ্বিতীয় নম্বর কি হচ্ছে? চোখগুলো খুলতে পারছেন না, চোখগুলো খুলতে পারছে না, চোখগুলো ঝিমু ঝিমু হয়ে গেছে, যেটাকে আমরা শিবনেত্র বলি। মানে ভগবান শিবের যখন আমরা চোখ দেখি তাতে কি দেখি? চোখগুলো ঝিমুনি ভাব থাকে, সেই ঝিমুনি ভাব হয়ে আছে। 2। 3 নম্বর সিমটমস, গলা ব্যথা এবং পেট ব্যথা আছে। কি কি বললাম? গলা ব্যথা, পেট ব্যথা, চোখের পাতা ঝিমু ঝিমু ভাব, আর একটা সিমটম হয়ে আছে, সেটা হচ্ছে গলার স্বরটা নাকি স্বর হয়ে গেছে। তো আমরা যারা চিকিৎসক আমরা খুব ভালোভাবে জানি এটা হচ্ছে নিউরোটক্সিক সাপ, অর্থাৎ কিনা নার্ভ বিষযুক্ত সাপের কামড়ের লক্ষণ। আমি কি করেছি? আমি হঠাৎ করে বলে ফেলেছি, তখন বয়স কম ছিল তো, তখন আবেগটা ধরে রাখতে পারতাম না, হঠাৎ করেই বলে ফেলেছি আরে এ তো কালচিতি সাপের কামড়। এবার দেখুন, পেশেন্টের বাড়ির লোক তারা কিন্তু রে রে করে উঠলেন, কেন? সাপের কামড়ই হয়নি। আমরা ছোটবেলা থেকে কি পড়েছি? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। অর্থাৎ সাপ কামড়ালে এমন ব্যথা হবে যে সেই ব্যথা মানুষকে হাসপাতাল অবধি টেনে নিয়ে আসবে। কিন্তু ডাক্তারবাবু এখানে কি বলছেন? সাপে কামড়ে দিয়েছে, এবং তাও কি সাপ বলছে? কালচিতি সাপ। অথচ কিনা ব্যথা নেই, যন্ত্রণা নেই, সাপে কামড়ে দাগ কোথায় দেখান আপনি আমাকে। আমি কোন সময়কার কথা বলছি? 2018 সাল।
2018 সাল আমাদের চিকিৎসকদের জীবনে একটা অদ্ভুত বছর। যেই বছরটাতে আমরা খোঁজ নিয়ে দেখেছি কোনো মৃত্যু চিকিৎসকের গাফিলতি ছাড়া হয়নি। এমনকি আমরা খোঁজ নিতে গিয়ে স্বর্গের চিত্রগুপ্তের খাতা অব্দি উল্টে দেখেছি। সেখানে দেখেছি চিত্রগুপ্ত তার খাতায় লিখে রেখেছেন সমস্ত মৃত্যুর কারণ চিকিৎসার গাফিলতি এবং চিকিৎসকের গাফিলতি, মানে মানুষ নাকি অমর ছিল আগে, চিকিৎসকই মেরেছে সম্প্রতি। তার আগে মানুষ অমরই ছিল। 2018 সালের পর থেকে যত মানুষ মারা যাচ্ছেন সব চিকিৎসার গাফিলতিতেই মারা যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই যখন ডাক্তার শুভেন্দুবাগ বলছেন যে এটা কালচিতি সাপের কামড়, অথচ কালচিতি সাপের কামড়ের কোনো দাগ নেই, ব্যথা নেই, যন্ত্রণা নেই, কি বলছেন আপনি? সমস্ত পেশেন্টের বাড়ির লোক যে 5-6 জন এসেছিলেন ততক্ষণে প্রায় 50 জন এসে গেছে। যে এবার তো ডাক্তারবাবুকে ছেড়ে কথা বলবো না, রং ট্রিটমেন্ট শুরু হচ্ছে। আপনাদের সবার পরিচিত সিস্টার দিদিমণি, তিনি ছিলেন ডিউটিতে, আমাদের বালিচকেরই খুব প্রিয় সবার, সেই সিস্টার দিদিমণি তখন ডিউটিতে ছিলেন। সেই দিদিমণি বলছেন, ডাক্তারবাবু এদের বাড়ির লোক যেভাবে চিৎকার চেঁচামেচি করছে আপনি ছেড়ে দিন, ও যেখানে নিয়ে যায় যাক। ওরা বলছে আপনি এখানে ট্রিটমেন্ট করবেন না, আপনি ছেড়ে দিন, আমরা কোথায় নিয়ে যাব, আমি একদম নাম ধরেই বলছি, সত্যম শিবম নার্সিংহোমে নিয়ে যাব। কোথায় সেটা? লোয়াদাতে। দেখুন, আপনাদের অবগতির জন্য জানাই, স্নেক বাইটের ট্রিটমেন্ট, সাপকাটির ট্রিটমেন্ট সরকারি হাসপাতাল ছাড়া, আপনি অ্যাপোলো হসপিটাল নিয়ে যান, আপনি ডিসান নিয়ে যান, রুবি নিয়ে যান, মেডিকা নিয়ে যান, যেখানে ইচ্ছা নিয়ে যান, সরকারি হাসপাতাল ছাড়া কিন্তু এর ট্রিটমেন্ট হবে না। পশ্চিমবাংলা, আমরা এমন একটি রাজ্যে বাস করি যে রাজ্যে সাপকাঠির ট্রিটমেন্টটা সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র সরকারি হাসপাতালেই হয়। ভারতবর্ষের 3-4টি রাজ্য আছে যেখানে ফ্রিতে এভিএস পাওয়া যায়। সাপকাঠি চিকিৎসার যে মূল প্রধান অস্ত্র, সেটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে পাওয়া যায় আর 2-3টি রাজ্যে পাওয়া যায়। তাও যদি বলেন সেটা কার দৌলতে সম্ভব হয়েছে, সেটা আমাদের ডেবরাবাসী একজন মানুষের দৌলতে সম্ভব হয়েছে। আপনারা অনেকে হয়তো জানেন না, ডক্টর দয়াল বন্ধু মজুমদার বলে একজন ডাক্তারবাবু আছেন, তিনি কিনা পৃথিবী বিখ্যাত এখন। তার বাড়ি সিজগেড়িয়া, আপনারা জানেন বোধহয়, গোলগ্রাম থেকে ওই দিকটা, ভেতর দিকটা সিজগেড়িয়ার ডাক্তারবাবু, তিনি প্রথম এই সাপকাঠির চিকিৎসার জন্য এভিএস, এই অতি প্রয়োজনীয় জিনিসটা সম্বন্ধে মানুষকে সচেতন করা শুরু করেন। এখনো আপনি যে কোনো গ্রামে গঞ্জে, যে কোনো টিভি প্রোগ্রামে, যে কোনো জায়গায় আপনি যদি খোঁজ নেন, একটু কান পেতে দেখেন, তাহলে দেখবেন হয় কান পেতে দেখছেন বা কোনো জায়গায় দেখছেন তো দেখবেন ডক্টর দয়াল বন্ধু মজুমদার নামটা পাবেন আপনি। আমাদের গর্ব, তিনি ডেবরার বাসিন্দা। এই ফেব্রুয়ারি মাসে তিনি রিটায়ার করেছেন এবং তার পতাকাটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে দিয়েছেন। বড় গুরু দায়িত্ব। হয়তো আমি তার মতো অত বড় চওড়া কাঁধে হয়তো বইতে পারছি না, কিন্তু তিনি যেভাবে করে দিয়ে গেছেন আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা সরকারি হাসপাতাল যেখানে রাত্রেবেলা ডাক্তারবাবু থাকেন, অর্থাৎ কিনা বেড আছে, পেশেন্ট ভর্তি করার মতো ব্যবস্থা আছে, সেখানেই ট্রিটমেন্ট সম্ভব। সেই পেশেন্ট বাড়ি নিয়ে চলে যেতে চাইছে, সত্যম শিবম নার্সিংহোম নিয়ে চলে যেতে চাইছে, আর আমি বলছি একে চিকিৎসাটা শুরু করা উচিত। শুরু হলো চিকিৎসা, পেশেন্টের বাড়ির লোক আস্ফালন শুরু করেছে, ডাক্তারবাবু রং ট্রিটমেন্ট শুরু করেছে। কোনো জায়গায় সাপ কামড় দাগ নেই, কোথায় কামড়েছে আপনি দেখান, কোথাও কামড়ায়নি, আপনি কেন ট্রিটমেন্ট করবেন? মাথায় রাখবেন, সাপ কামড়ে একটি মাত্র প্রাণী আছে যে কিনা মারা যায় না, সেটা হচ্ছে ঘোড়া। আমাদের এই যে সাপগুলোর বিষ, সেটা ঘোড়ার শরীরে ঢোকানো হয়, ঘোড়ার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি সেটা আবার আমরা পিউরিফাই করে মানুষের শরীরে ঢোকাই। তার মানে ঘোড়ার শরীরে তৈরি অ্যান্টিবডি আমরা ঢোকালাম মানুষের শরীরে। এক ঘরে থাকা শাশুড়ি বৌমার মধ্যেই এত ঠোকাঠুকি হয়, সেখানে ঘোড়ার শরীরের থেকে তৈরি একটা অ্যান্টিবডি সেটা মানুষের শরীরে মেনে নেবে না তো, যার জন্য রিয়াকশন হয়। হলেও তাই, এই পেশেন্টের ক্ষেত্রে যেই এভিএস দেওয়া হলো
সঙ্গে সঙ্গে গায়ে চারিদিকে র্যাশ বেরোতে শুরু করলো, চুলকুনি শুরু হলো। আমরা ডাক্তারবাবুরা খুব ভালোভাবে জানি যেটা হবে, এবং তার জন্য আমাদেরকে অ্যাড্রিনালিন বলে একটা ইঞ্জেকশন দিয়ে থেকে সারাতে হবে, সেটা আমরা জানি। কিন্তু ঘটনাচক্রে কি হলো, ওই যে বললাম, মানুষ তখন অলরেডি মাথায় নিয়ে নিয়েছেন যে ভুল চিকিৎসা হচ্ছে, আর তার মধ্যে দিলাম এভিএস, ঘোড়ার শরীর থেকে নির্যাস নেওয়া এভিএস, শুরু হলো শরীরের মধ্যে ঠোকাঠুকি, অর্থাৎ চুলকুনি শুরু হলো, গায়ে র্যাশ বেরোতে শুরু করলো। বাড়ির লোক তখন মারমুখী হয়ে উঠলো যে আপনি ভুল চিকিৎসা করছেন, তার জন্য আমার পেশেন্টের শরীরে এই শুরু হয়েছে। আমরা অ্যাড্রিনালিন দিলাম, অ্যাড্রিনালিন দেওয়ার পরে সেই গায়ে যে চুলকুনি বা র্যাশগুলো বেরিয়েছিল সেটা কমে গেল, কিন্তু বাড়ির লোকের দ্বন্দ্ব কিন্তু কমলো না। ইতিমধ্যে আপনারা সবাই এই জিনিস সম্বন্ধে অবগত। কি হয় এরপরে? রাজনৈতিক নেতাদের ফোন আসে, রাজনৈতিক অতি পরিচিত রাজনৈতিক নেতার ফোন এলো আমার কাছে, ডাক্তারবাবু ওই পেশেন্টটাকে ছেড়ে দিন, ওই পেশেন্টটার ভুল ট্রিটমেন্ট করছেন আমি, আপনি ছেড়ে দিন ওকে। আমাদের এখানকার সিস্টার দিদিও আমাকে বললেন যে ডাক্তারবাবু ছেড়ে দিন। আমি ছাড়তে পারছি না। কেন পারছি না? কারণ আমি জানি যদি এভিএস না দিয়ে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাই, পেশেন্টটিকে যত বড় হাসপাতালে নিয়ে যাওয়া হোক না কেন, ও মারা যাবেই। ইতিমধ্যে আরেকটি মেয়ে ওই ভিড়ের ভেতর থেকে এসে আমাকে বলল, ডাক্তারবাবু তোর খুব নাম শুনিয়েছি। আদিবাসী ভদ্রমহিলা ছিলেন, আমাকে বলছে তোর খুব নাম শুনেছি, ও আমার বোন, ও যদি মরে যায় না, ওর দুটো বাচ্চা আছে, ও যদি মরে যায় জামাইটা আরেকটা বিহা করে নিবে, তুই যা করার কর। মনে জোর পেলাম, ট্রিটমেন্ট আবার শুরু হলো। ইতিমধ্যে সিস্টার দিদিমণি আমাকে বললেন, ডাক্তারবাবু ওরা কিন্তু প্রচুর লোক জোগাড় করে নিয়ে এসছে, সঙ্গে সেই রাজনৈতিক দাদাও এসছে, এবার ঝামেলা শুরু হলো বলে আপনি ছেড়ে দিন। এভিএস ততক্ষণে হাফ চলে গেছে, আরো কিছুটা দেওয়া বাকি, কিন্তু আমি আর জনগণের প্রেসার নিতে পারছি না। কি করা যায়? আমি একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলাম সেই দিন। আমি বললাম আপনারা একটা কাজ করুন, ভুল চিকিৎসা হচ্ছে তো, আপনারা একটা কাগজ দিচ্ছি, সেই কাগজে লিখুন তো যে ডাক্তারবাবু ভুল চিকিৎসা করছেন, আমরা পেশেন্টকে নিয়ে যেতে চাই, বাড়ি নিয়ে যেতে চাই, বা যেখানে ইচ্ছা নিয়ে যেতে চাই, এটা লিখে দিন, আমি ছেড়ে দিচ্ছি। কারণ আমার লক্ষ্যটা ছিল আলাদা, যে ওই পেশেন্টটা বাড়ির লোক যতক্ষণে ওটা লিখবে ততক্ষণে আমার প্রয়োজনীয় এভিএস সেটা আমি ওর শরীরে ঢুকিয়ে দিতে পারবো, তারপরও যেখানে ইচ্ছা নিয়ে যাক, ওই ছোট দুটো বাচ্চার মা কিন্তু বেঁচে যাবে। শুরু হলো লড়াই, আমার নয়, এবার লড়াইটা শুরু হলো কলমের সঙ্গে কাগজের। ঘটনাচক্রে তারা কেউ শতটা পড়াশুনো জানতেন না, লেখার চেষ্টা করতে গিয়ে বারবার এ ওকে বলছে তুই লেখ, সে তাকে বলছে তুই লেখ, কিন্তু কেউ আর লিখতে পারছে না। শেষ পর্যন্ত আমার কাছে ঘুরে এসছে, ডাক্তার তুই লেখ, আমরা নিচে সই করব। এই পড়েছি মুশকিলে, ততক্ষণে তো আরো পেশেন্ট আছে। আমি বললাম অত তো সময় হবে না, তোমরা লেখো, আমি ছেড়ে দিচ্ছি। ইতিমধ্যে আমার পেশেন্টের এভিএস চলে গেল। রাত্রি 8টা বাজলো। সেদিন সন্ধ্যেবেলায় আমাদের অতি পরিচিত আরেকজন ডাক্তার ম্যাডাম, তিনি এসে ডিউটি হ্যান্ড ওভার নিলেন। আমার 8টার সময় ডিউটি শেষ হলো। পেশেন্টটিকে লাস্ট দেখলাম তার গায়ে চুলকুনি নেই। পেশেন্টের যে গলা ব্যথাটা ছিল সেটা অনেকটা কমে গেছে, পেটে ব্যথাটা কমে গেছে, বমিটা অনেক কমেছে, কিন্তু নাকি গলা আর শিবনেত্র সেটা তখনও কমেনি। আমি সমস্ত ঘটনা ডক্টর সুদীপ্তা মাইতি ম্যাডামকে জানিয়ে বেরিয়ে এলাম। পরের দিন ছিল আমার আউটডোর। সকাল 9টার সময় বাইক নিয়ে যখন হাসপাতাল চত্বরে গেলাম, 2 জুলাই, 1 জুলাই ওই ঘটনা হয়েছে, 2 জুলাই আউটডোর। যখন হাসপাতালে গেলাম, আমি হঠাৎ দেখলাম আমার বাইকের সামনে দৌড়ে 4-5 জন লোক চলে এলো, এবং কোন লোকগুলো? আগের দিন যারা ঝামেলা করছিল। আমি বললাম এই রে, এবার গেছে, এবার আমাকে ধরে পিটবেই এবার। এটা কি হলো মজার ঘটনা, তার মধ্যে একজন বুড়ো মানুষ ছিলেন, বেশ বয়স্ক মানুষ। দৌড়ে এসে, আমি যেই বাইক থেকে পাটা নামিয়েছি, দৌড়ে আমাকে একটা প্রণাম করে দিলেন। ওই বয়স্ক মানুষদের কাছ থেকে প্রণাম নেওয়াতে আমি অবাক হয়ে গেলাম, আমি একটু চমকে গেলাম, পিছু হটলাম। কি হয়েছে? ওই ভদ্রলোক আমাকে বললেন, ডাক্তার তুই ভগবান আছিস। আমি বললাম কেন? কালকেই শয়তান ছিলাম,
আজ হঠাৎ ভগবান হয়ে গেলাম কি করে? বলছে ডাক্তার, আমাদের কয়েকজন লোক কালকে আমার ঘরে, যে ঘরটায় ওই মেয়েটি শুয়েছিল, সেই ঘরটিতে একটি কালচিতি সাপ উদ্ধার করেছে। আচ্ছা, যদি কালচিতি সাপ উদ্ধার না হতো তাহলে তো আমি ভগবান থাকতাম না, সেই শয়তানি থেকে যেতাম। ঘটনাচক্রে কালচিতি সাপ উদ্ধার হয়েছে, তাই তাদের আমার কথায় বিশ্বাস হয়েছে, তাই আমি ভগবান হয়ে গেছি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বললো, ডাক্তার ও পুরো ভালো আছে, তুই একবার গিয়ে উপরে দেখে আয়। আমি গেলাম ওপরে, গিয়ে দেখলাম পেশেন্টটি মিটি মিটি হাসছে আর মুড়ি খাচ্ছে। পেশেন্ট তখন সম্পূর্ণ সুস্থ। আমার এই গল্পটা আমি কদিন আগে দূরদর্শনের একটা প্রোগ্রামে এই একই গল্প করেছি, একটা জিনিস বোঝানোর জন্য। আমাদের প্রত্যেকের যে ধারণা আছে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। কবি যখন এই কবিতাটি লিখেছিলেন, কবির কিন্তু এই ধারণা ছিল না যে আমাদের পৃথিবীতে কালচিতি বলে একটা সাপ আছে, যে সাপটা কামড়ালে না হবে যন্ত্রণা, না হবে ব্যথা, না হবে ফোলা, এমনকি কামড়ের দাগটুকুও থাকবে না। আর এই সাপকাঠির চিকিৎসা ট্রিটমেন্টের জন্য প্রত্যেক ডাক্তারকে সচেতন করার জন্য সারা পশ্চিমবাংলা নয়, দেশেরও বেশ কিছু জায়গায় আমাকে যেতে হয়, বিভিন্ন ডাক্তারবাবুদেরকে সচেতন করার জন্য, তাদের ট্রিটমেন্টটা শেখানোর জন্য, শুধু এই একটা সাপের জন্য, সেটা এই কালচিতি। কারণ এটা কামড়ালে কোনো দাগ থাকবে না, ব্যথা থাকবে না। তাহলে বুঝবে কি করে মানুষ, সচেতন হবে কি করে যে সাপে কামড়েছে, কালচিতি সাপে কামড়েছে?